কিশোরীকে এইমাত্র ধরে ধরে আনলাম ডাক্তারের কাছে। শুকনো বিপদ যাকে বলে, আজকে সেরকমই এক ঘটনার সম্মুখীন হলাম। সন্ধ্যা হতেই আমি আর কিশোরী তারানাথের কাছে যাচ্ছিলাম যথারীতি। রাস্তায় নেমে কিছুটা হেঁটে এসেছি এমন সময় পেছন থেকে ভীষণ এক গুঁতো খেয়ে কিশোরী রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ল। আমি প্রথমে গাড়ি ভেবে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপরই ভীষণ গোঁত গোঁত শব্দে একটি শিংওয়ালা গাভী আমার পাশ দিয়ে ঝড়ের মতো বেরিয়ে দূরে রাস্তার মধ্যে চলে গেল। কিশোরী, ওটো ওটো, আরে আরে লেগেছে নাকি কোথাও? হ্যাঁ, উফ বাবারে, কোমরটা গেল মনে হচ্ছে, হাতটা ছড়ে গেছে গো। উফ, কপালের কাজটাও লেগেছে, মরে গেলাম বিভূতি। হঠাৎ আমার সাথে এরকম হলো কেন বলো তো? ওরে বাবা! আরে সেসব চিন্তা পরে করো, আগে চলো তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই, তারপর অন্য কথা হবে। ডাক্তারবাবু কিশোরীর কোমর পরীক্ষা করে আঘাতের স্থানে বরফ লাগিয়ে দিলেন। ক্ষতস্থানগুলিতে ওষুধ দিতে দিতে বললেন, কি বলবো মশাই, এই লাগাম ছাড়া গরুগুলো প্রচণ্ড বদমাইশ। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর যখন তখন মানুষের উপর প্রচণ্ড চড়াও হয়। আসলে এদের কোনো মালিক নাই তো, একেবারে বন্ধনহীন ডাকাত। ডাক্তারবাবু, কোমরটা কেমন দেখলেন? হ্যাঁ দেখলাম, হালকা চোট আছে, বিশেষ কিছু অসুবিধে হবে না। আমি ব্যথার ওষুধ দিচ্ছি, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। ডাক্তারখানা থেকে বেরিয়ে কিশোরীকে জিজ্ঞাসা করলাম, কি কিশোরী, চলো তবে আজকে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, আজকে আর ঠাকুরমশাইয়ের কাছে যে লাভ নেই। আরে না না, কি বলছো কি বিভূতি, বাড়ি থেকে বেরিয়েই খারাপ অভিজ্ঞতা হলো। এখন যদি ঠাকুরমশাইয়ের গল্প না শুনি তাহলে সারা দিনটাই মাটি হয়ে যাবে। তুমি বরং আমাকে একটু সাহায্য করো, আমি তোমাকে ধরে ধরে ঠিক চলে যাব। আমি এরপর কিশোরীকে ধরে অতি সাবধানে চারিদিকে খেয়াল রেখে মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছালাম। দরজায় টোকা দিতেই তারানাথ দরজা খুলেই কিশোরীর হাল দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আরে কি হলো, তোমার এই অবস্থা হলো কি করে? আরে এসো এসো, ভেতরে এসো। এরপর আমরা ভেতরে গিয়ে বসে তারানাথকে সমস্ত ঘটনাই খুলে বললাম। এই লাগামহীন অবলা প্রাণীগুলো ইদানিং কখনো কখনো মানুষের উপর চড়াও হচ্ছে। এই ঘটনা নতুন না, বেশ কয়েক সপ্তাহ ধরেই ঘটে আসছে একই ঘটনা। তাই নাকি? তাহলে আর বলছি কি। কিশোরী, তোমার খুব ব্যথা করছে বুঝতে পারছি, তোমরা একটু বসো। হ্যাঁ, আমি একটু গরম তেল নিয়ে এসে মালিশ করে দিচ্ছি, দেখবে ব্যথাটা একদমই কমে যাবে। তারানাথ উঠে ভেতর ঘরে চলে গেলেন। আমরা জানতাম তারানাথের কাছে রোগ ব্যথা নিরাময় করবার এমন সব উপায় জানা আছে যা তিনি বাইরে প্রকাশ করেন না, কিন্তু আমরা তার নিজের লোক, আমাদের দুঃখ তিনি সহ্য করবেন কেন? আসলে মানুষটাই এরকম, কাউকে দুঃখ কষ্টের মধ্যে থাকতে দেখলে তিনি মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কিছুক্ষণ অপেক্ষা করবার পর তিনি এক বাটি সর্ষের তেল গরম করে এনে কিশোরীকে বললেন, কে কিশোরী, কোন কোন জায়গায় আঘাত লেগেছে একটু দেখাও তো। কিশোরী জামা তুলে কোমরের কাছটা এবং আনুষঙ্গিক হাত, কনুই ইত্যাদি স্থান দেখালো। তারানাথ যখন সেই স্থানে তেল মালিশ করে দিচ্ছে সেই সময় আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই যে শহরে হঠাৎ এসব বেওয়ারিশ গরুগুলো লোকজনের উপর আক্রমণ শুরু করে দিয়েছে, এর কারণ কি? এদের মাথায় কি কোনো সমস্যা দেখা দিচ্ছে নাকি? দেখো, মাথার সমস্যা দেখা দিলে এক দুজনের দেখা দেবে, একসাথে সবারই একই দশা কেন? হঠাৎ করে যে কোনো রোগ এসে তাদেরকে গ্রাস করেছে এমনটাও তো শুনিনি। তাহলে? কিশোরীর ক্ষতস্থান শুশ্রূষা করবার পর তারানাথ উঠে এসে নিজের জায়গায় বসলেন। এরপর কিছুক্ষণ গভীর চিন্তা করে তিনি বললেন, সেবার হাঁটতে হাঁটতে সন্ধ্যের অন্ধকার গড়াতে আবহাওয়ার পরিস্থিতি ঘোরালো হয়ে উঠল। ভীষণ জোরালো বাতাস বইতে শুরু করল।
আমি দেখলাম না, এই পরিস্থিতিতে আর এগোনো সম্ভব হবে না। ঝড় বাদলার মধ্যে পড়লেই ঘোর বিপদ। ততক্ষণে আমি একটি গ্রামের লোকালয়ের মধ্যে প্রবেশ করে ফেলেছি। বিরাট এক আমবাগানের পরেই ভগ্নপ্রায় এক জমিদার বাড়ির একাংশ আমি দেখতে পেলাম। মূল বাড়ির পাশের এক চালাঘরের মতো অংশ থেকে হেরিকেন লণ্ঠনের আলো ভেসে আসতে দেখে আমি সেই দিকেই এগিয়ে গেলাম। কাছে আসতেই দেখলাম সেটি একটি গোয়াল ঘর। একজন মধ্যবয়সী ভদ্রলোক খুবই ব্যস্তভাবে তার দুধেলা গাই গরুগুলোকে বাইরে থেকে চালাঘরের ভেতর প্রবেশ করিয়ে বেঁধে রাখছেন। আমি ঝড়ের মধ্যেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তার হাতের কাজ যখন প্রায় শেষের দিকে, তখন আমি বললাম, ওম শান্তি। ভদ্রলোক একটু থতমত খেয়ে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। কে আপনি? কি চাই? আমি এক ভবঘুরে সাধু। ঘুরতে ঘুরতে তোমার এখানে এসে পৌঁছেছি। এখন ঝড় বাদলার মধ্যে এগোনোর সাহস পাচ্ছি না। তোমার কাছে কি আজকের রাতটা থাকবার মতো জায়গা হবে? দাঁড়ান একটু, আপনাকে আগে ভালো করে দেখে নি। বলে লোকটা হাতের হেরিকেনটা নিয়ে এসে আমাকে আপাদ মস্তক ভালো করে দেখে নিলেন। তারপর বললেন, বুঝলুম। আপনি একটু দাঁড়ান ঠাকুর মশাই, আমি গোয়াল ঘরে দরজাটা আটকে দিই। সে গোয়াল ঘর ভালো করে বন্ধ করল। তারপর ক্রমাগত জোরে জোরে দরজার পাল্লা টেনে দেখল। আশ্বস্ত হবার পর সে আমার দিকে ফিরে দাঁড়িয়ে বলল, আসুন ঠাকুর মশাই, আপনাকে ঘরে নিয়ে যাই। আমাকে আমার ঘরে প্রবেশ করিয়ে দিয়ে সন্ধে উত্তীর্ণ হওয়ার বেশ কিছুক্ষণ পর রমেন কিছু মিষ্টান্ন আর জল নিয়ে আমার কাছে এলো। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। নিন ঠাকুর মশাই, এই সামান্য মিষ্টান্নটুকু খেয়ে নিন। রমেন আমার সামনেই বসল। আমি জিজ্ঞাসা করলাম, রমেন, তুমি কি একাই থাকো নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, গিন্নির সাথে বিশেষ ভাব নেই। সে আমাদের সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকে। আমি একলাই জীবনযাপন করছি। আপনি খান ঠাকুর মশাই। রমেনকে খুবই উদাসীন দেখালো। সে যেন সব সময়ই কিছু না কিছু নিয়ে ভাবে, ভাবুক প্রকৃতির। আমি খাচ্ছি এমন সময় বাইরের ঝড় বাদলার মধ্যে কাদের যেন হাঁক শুনতে পেলাম। রমেন, রমেন ভাই আছো? রমেন, রমেন দা, বেরিয়ে শোনা গো। রমেন উঠে বাইরে চলে গেল। আমি বসে বসে তাদের কথোপকথন শুনতে পেলাম। রমেন দা, আজকে নগেনের গরুটাকে ধরেছে গো। তুই জলদি চলো না গো। সে কি রে, আজকে আবার? হ্যাঁ গো রমেন দা, আমি এই মাত্র দেখে এলাম। চলো না গো তাড়াতাড়ি, না হলে দুধেল গাইটা বাঁচবে না গো। তাড়াতাড়ি চলো না। তোমরা দাঁড়াও, আমি খুঁটটা নিয়ে আসছি। আমি আর থাকতে না পেরে বাইরে এলাম। লোক দুটো আমাকে দেখে একটু চমকে গেল। তা জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? এই সময় রমেন হাতে করে একটা বস্তু নিয়ে এসে আমাকে উত্তর দিল, ঠাকুরমশাই, আপনি বিশ্রাম করুন। ওরা একটা বিপদে পড়েছে। আমি যাচ্ছি ওদের সাথে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, তারপর সব বলবো আপনাকে। কিন্তু আমার কিছুতেই বিশ্রাম করতে মন চাইছে না। বললাম, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমিও তোমাদের সাথে যেতে চাই। তারা কেউ না করলো না। আমরা 4 জনে রওনা দিলাম। কার্তিক আমার মাথায় ছাতা ধরে নিয়ে যেতে লাগলো। বেশ অনেকটা পথ পেরিয়ে আমরা নগেনের ঘরের কাছে এসে পৌঁছালাম। ঘরের পাশেই মাটির গোয়াল ঘরটা। সেখানে নগেন আমাদেরকে নিয়ে গেল।
আমরা গোয়ালে প্রবেশ করে আতঙ্কে শিউরে উঠলাম। দেখলাম নগেনের দুধেলা গাই গরুটা ঘাড় বেঁকিয়ে নিজের দেহের মাংসই কামড়ে কামড়ে খাচ্ছে। অঝরে রক্ত বন্যা বয়ে চলেছে ক্ষতস্থান দিয়ে। সেই গাভীর কি রূপ! মুখের ভেতর তীক্ষ্ণ ধারালো দাঁত, চোখ দুটো অসম্ভব রকম লাল। সেই চোখে কোনো প্রকার বেদনা নেই। ওই দেখো রমেনদা, দেখো না। নগেন, চিৎকার করিস না, আমি ব্যবস্থা করছি দাঁড়া। এরপর নগেন হাতের সেই বস্তুটি নিয়ে এগিয়ে গেল গাই গরুর দিকে। তারপর মনে মনে কি যেন বলে বস্তুটি ঠেকিয়ে ধরল গাভীটির মাথায়। দেখতে দেখতে গাভীটির চোখ মুখের হিংস্র ভাব কমে এসে স্বাভাবিক হলো। তারপরই ক্ষতের যাতনায় গাভীটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো এবং চিৎকার করতে লাগলো। রমেন ক্ষতস্থানে জড়িবুটি লাগিয়ে দিয়ে ক্ষতস্থানটি বেঁধে দিল। আমি তখনই বুঝতে পারলাম এই গ্রামে গো ভূতের উপদ্রব শুরু হয়েছে। সে রাতে আর খিদে পেল না। অবলা জীবেদের এই অবস্থা দেখে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। আমি আর রমেন ঘরে বসেছিলাম। বললাম, হ্যাঁ রমেন, এবার আমাকে গোটা ঘটনাটা খুলে বলো তো একটু শুনি। আপনি সবটাই আজকে নিজের চোখে দেখলেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে কি হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এখানে গো ভূতের উপদ্রব বেড়েছে, কিন্তু কবে থেকে আর হঠাৎ এমনটা হলো কেন? এই ঘটনা নতুন না, আমরা যখন যুবক ছিলাম তখন থেকেই এই ঘটনার সূত্রপাত ঘটেছিল। আমার বাবা তখন তান্ত্রিক ডাকিয়ে ঘটনার সমাপ্তি ঘটান। আজকে এত বছর পর আবার শুরু হয়েছে এই ঘটনা ঘটা। কোনো এক গোভূতের আত্মা এসে প্রত্যেক জনকার দুধেলা গায়েদের দেহে প্রবেশ করে তাদের মাংস, রক্ত সবকিছু খাচ্ছে। কিন্তু এসবের পেছনে তো একটি কারণ আছে। আর তোমার সাথেই বা ওই বস্তুটি কি ছিল যেটা ওই গাভীর মাথায় স্পর্শ করাতেই সে স্বাভাবিক হয়ে গেল? ওই বস্তুটি একটি গরুর খুর। বস্তুটি আমার বাবাকে ওই তান্ত্রিক দিয়েছিলেন। আমি এর ব্যবহার জানি না, শুধু ভগবানের নাম করে মাথায় স্পর্শ করলেই ভয়ানক আত্মাটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু সে তো আবারও ফিরে আসে। আর এভাবে দুধেলা গায়েদের উপর ক্রমাগত আক্রমণ করলে তাদের উৎপাদনশীলতা তো কমে যাবে, তোমাদের ব্যবসায় তো সমূহ ক্ষতি হয়ে যাবে। সে তো হচ্ছেই ঠাকুরমশাই, স্থায়ী সমাধান তো আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। এখন আপনি এসেছেন, আপনি দেখুন যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারেন। করব রমেন, নিশ্চয়ই করব। আজকে রাতটা কাটতে দাও। পরদিন ভোর রাতে আমার ঘুমটা ভেঙে গেল। তখনও চারিদিকে অন্ধকার। একটা অপশক্তির ছায়া যে এ বাড়ির আশেপাশে ঘুরছে সেটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল। আমি তৎক্ষণাৎ উঠে বেরিয়ে এলাম ঘরের বাইরে। বৃষ্টি থেমেছে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা গাছ থেকে ঝরে পড়ছে মাটিতে। এদিকে সেদিকে জল দাঁড়িয়ে আছে। আমি রমেনের গোয়াল ঘরের সামনে আসতেই দৃষ্টি পড়ল তার দিকে। সে এখন সশরীরে সম্মুখে দাঁড়িয়ে নাক দিয়ে ভয়ঙ্কর শব্দ করছে। ভয়ানক চেহারা সেই জন্তুর। পৈশাচিক গোভূত বলে যদি কিছু থেকে থাকে তাহলে এটাই সে। চোখ দুটো টকটকে লাল, মুখের মধ্যে সেই হিংস্র তীক্ষ্ণ দাঁত, লাল টকটকে জিভ দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। আমি তাকে দেখে স্পষ্টতই বুঝতে পারলাম সেই রমেনের গরুগুলোর ক্ষতি করতে এখানে এসেছে। কে তুই? কি চাস এখানে? আমি কে সেটা তোর জেনে লাভ নেই।
তুই বাঁচতে চাইলে আমার সামনে থেকে সরে যা। আমার বাঁচা মরা নিয়ে তোর চিন্তা ভাবনা না করলেও চলবে। ভালোয় ভালোয় বল, তুই কি চাস এখানে? তবে রে, আমার কাজে বাধা দিয়ে আবার আমাকে প্রশ্ন করা হচ্ছে। বেশ, আজকে তোকে মেরে তোর রক্ত মাংসকে আমার পিপাসা খিদে মেটাবো। এই বলে সেই গাভীর পিশাচ আমার দিকে তেড়ে এলো। আমি ভয়ঙ্কর বিপদের আঁচ পেয়ে তৎক্ষণাৎ আমার ক্ষমতার ব্যবহার করে মন্ত্র পড়লাম। হে মা কালী, হে মা কালী, জাগ্রত শাশ্বত, হে মা কালী, হে মা কালী, হে মা কালী, জাগ্রত শাশ্বত, হে মা কালী। সেই পিশাচ প্রচণ্ড গতিতে শিং উঁচিয়ে আমার দিকে ধেয়ে এসেছে। এমন সময় আমি মন্ত্র শক্তির বলে তাকে বন্দি বানিয়ে স্থির করে দিলাম। কি হচ্ছে আমার সাথে? আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ছেড়ে দেব? তোর সাথে রক্তপাত করবার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তার আগে আমাকে বলতে হবে কেন তুই এ কাণ্ড করে বেড়াচ্ছিস। এই গ্রামের সকল গোয়ালাদের অবলা গাভীদের তুই কেন ক্ষতি সাধন করছিস? বেশ, তবে বলছি শোন। আজ থেকে বহু যুগ আগে আমি ছিলাম রমেনের ঠাকুর তার পিতার খাস কাজের লোক। ওনার মুখ থেকে কথা খসবার আগেই আমি সমস্ত কাজ নিমেষের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে করে দিতাম। সেই সময় বাবুর গোয়াল ভর্তি দুধেল গাই গরু, আশেপাশের বড় বড় জমিদারিতে দুধ বেচে প্রচুর প্রচুর পরিমাণ অর্থ আসতো। আমি বাবুর অত কাজ করে দিলেও মাস শেষে বাবু আমাকে যে অর্থ দিতেন তাতে আমার মন পেট কিছুই ভরত না। সংসারের খরচ চালাতে চালাতে সমস্তটা শেষ হয়ে যেত। আমি ধীরে ধীরে বুঝতে পারি বাবু ইচ্ছে করি আমাদিকে গরিব রাখতে চায়। তাই আমিও অন্য পথ বের করলাম। বাবুর দুধ বেচে যে টাকা আসতো তা থেকে অল্প অল্প টাকা সরাতে শুরু করলাম। প্রথমটাই বাবু ধরতে পারিনি, কিন্তু আমি ভুল করে বসলাম। হকের টাকা জমিয়ে জমিয়ে আমি নিজেও একটা দুধেল গাই গরু কিনে নিলাম। বিষয়টা বাবুর চোখে লাগলো। তারপর থেকে দেখলাম বাবু আমার কার্যকলাপ ভালোভাবে নিচ্ছে না। গোপনে গোপনে আমার পেছনে আমাকে নিয়ে কিছু সলা পরামর্শ চলছে। একদিন প্রচন্ড ঝড় রাত, আমি আমার গরুটাকে গোয়াল ঘরে ঢোকাচ্ছি। এমন সময় বাবুর কিছু লাঠিয়াল গোপনে এসে আমার উপর আক্রমণ করলো। প্রচন্ড মার মেরে আমাকে সেখানেই মেরে ফেললো। তারপর আমার গরুটাকেও হাতিয়ার দিয়ে ক্ষত করে মেরে ফেললো। তারপর আমাদের লাশ দুটোকে নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো। এরপর থেকে আমি আর আমার গরু প্রতিশোধের আগুনে জ্বলছি। ওদের গোটা পরিবারকে যতক্ষণ না নির্বংশ করছি ততক্ষণ আমি শান্তিতে থাকব না। সব শুনে আমি বললাম, দেখো, রমেনের পরিবারে রমেন ছাড়া আর কেউ বেঁচে নেই। তাদের পাপের শাস্তি দেওয়ার জন্য ভগবান আছেন এবং তারা শাস্তি পাচ্ছেও। অতএব তুমি এই জগৎ ছেড়ে চিরদিনের মতো চলে যাও। আমি রমেনের সর্বনাশ না করে কিছুতেই যাব না। আমার অনুরোধ না শুনলে আমাকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। তোমাকে আবার বন্দি করতে বাধ্য হব আমি। কিন্তু সে আমার কোনো কথা শুনল না। ততক্ষণে পূব আকাশে সূর্যের সামান্য লাল আভা দেখা দিয়েছে। পিশাচটি আমার বন্ধন থেকে মুক্ত হবার তীব্র প্রচেষ্টা করছে। আমাকে। বেশ,
তুমি যখন আমার অনুরোধ শুনবেই না, তখন তোমাকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। তুমি ছাড়া পেলেই আবার আক্রমণ শুরু করবে। এরপরই আমি মন্ত্র পড়ে গোভূতের গায়ে আগুন ধরিয়ে দিলাম। ইয়া ইয়া ছাড়বো না, ছাড়বো না তোকে। ইয়া! কিছুক্ষণের মধ্যেই গোভূত আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল। ভোরের আলো ফুটেছে, বাতাসে পাখিদের ডাক শুরু হয়েছে। সত্যি ঠাকুর মশাই, আপনি পারেন। কিন্তু এই যে শহরে এই বেওয়ারিশ গরুগুলো মানুষের উপর থেকে থেকে আক্রমণ করছে, তার কারণ কি? হয়তো তাদের মনেও চাপা ক্ষোভ আছে। এই যে গরুগুলো রাস্তায় হেঁটে হেঁটে বেড়ায়, তোমার আমার চোখের আড়ালে কতজনকে যে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, সেই হিসেব কি আছে? তার মানে আপনি বলতে চাইছেন? একদমই তাই। সেই মৃতদেহগুলো না হয় পচে গলে যাচ্ছে, কিন্তু তাদের বিদেহী আত্মাটা যাবে কোথায়? তারাই এসব জীবিত গরুর দেহ ধারণ করে মাঝে মাঝে মানুষের উপর চড়াও হয়ে আক্রমণ করে। এ সমস্যার সমাধান করতে আপনি কিছু করতে পারেন না? না গো, সেই সামর্থ্য আর শক্তি এখন আমার নেই। একসাথে অতগুলো শক্তিশালী গোভূতের আত্মার সাথে লড়াই করবার সামর্থ্য আমার নেই। আমি শুধু তোমাদের সুরক্ষার জন্য একজোড়া মাদুলি দিচ্ছি। এগুলো আগামীকাল স্নান করে ধারণ করে নিও। তারানাথ আমাদের হাতে একটা করে মাদুলি দিলেন। আমরা দুজনে সেগুলো নিয়ে উঠে পড়লাম। কিশোরীকে বাড়ি দিয়ে তারপর আমাকে আজ বাড়ি ফিরতে হবে।